ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়ে গেছি তোমাদের মাধ্যমিকের ইতিহাসের তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায়ে 2 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী আছে সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আজকে এই ভিডিওতে আলোচনা করব। ইতিপূর্বে আমি কিন্তু তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে সম্পূর্ণ 2 মার্কসের প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে আসতে পারো। আমি তোমাদের বলেছিলাম যে 2 মার্কসের জন্য যেহেতু আমি উত্তর সহ তোমাদের প্রোভাইড করছি, তাই একটি ভিডিওর মাধ্যমে সেগুলো দেওয়া সম্ভব হবে না। আমি তোমাদের মোট 8টি ভিডিও দেবো, 8টি ভিডিওতে 8টা ক্লাসে তোমরা সম্পূর্ণটা পেয়ে যাবে। তো এটা নিয়ে 3টে হচ্ছে, তারপরে তোমাদের বাকি অধ্যায়গুলোও তোমরা পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন সাবজেক্টের সাজেশনের অলরেডি রিসার্চ শুরু হয়ে গেছে। কদিনের মধ্যেই কিন্তু তোমরা সমগ্র সাবজেক্টে একটা একটা করে সাজেশন পেতে থাকবে। তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে হবে অতি অবশ্যই পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ওকে, তো প্রথম প্রশ্নটি কী বলা হয়েছে একটু দেখে নাও। ঔপনিবেশিক অরণ্য আইন কাকে বলে? ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর ব্রিটিশ সরকার ভারতের অরণ্য সম্পদের উপর ভারতীয়দের অধিকার খর্ব করে সরকারি আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে বেশ কয়েকটি আইন প্রণয়ন করে। এগুলি ঔপনিবেশিক অরণ্য আইন নামে পরিচিত। এই অরণ্য আইন থেকে কিন্তু বেশ কিছু শর্ট টাইপ প্রশ্ন তোমাদের এমসিকিউ আকারে বা শর্ট টাইপ আকারে পরীক্ষায় কিন্তু আসতে পারে। মনে রাখবে এই অধ্যায় থেকে এমসিকিউ, শর্ট টাইপ, 2 মার্কসের, 4 মার্কসের, 8 মার্কসের সমগ্র রকম প্রশ্নই আসার চান্স আছে। তাহলে এই অধ্যায়টি করার সময় তোমাদের কিন্তু খুঁটিয়ে করতে হবে, মেন বিষয়টা বুঝে পড়তে হবে যে এই অধ্যায়ে মেন বিষয়গুলো কি বলা হয়েছে। তোমরা বুঝলে যে এখানে অরণ্যের কথা বলা হয়েছে। আমি প্রথম প্রশ্ন এটা রাখলাম কেন, যে ঔপনিবেশিক অরণ্য আইন কাকে বলে কেন রাখলাম না, এই প্রশ্ন থেকেই তোমরা বাকিগুলোতে যাবে, বাকি বিদ্রোহগুলোতে যাবে। এই অধ্যায়টি সম্পূর্ণটা একটা বিদ্রোহ নিয়ে লেখা। তো বিদ্রোহ কি কি বিদ্রোহ এখানে আছে আমরা সেইগুলো দেখব। এখানে নানান বিদ্রোহের কথা বলা হয়েছে। সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, রম্পা বিদ্রোহ ইত্যাদি নানান বিদ্রোহ কিন্তু এখানে বলা হয়েছে। মনে রাখবে এই সকল বিদ্রোহগুলো কিন্তু ওই অরণ্যকে কেন্দ্র করেই লেখা। এক এক অরণ্যে এক এক রকম প্রথা চালু ছিল, সেইগুলো আমরা ওই বিদ্রোহগুলো থেকেই জানতে পারবো। প্রথমে তো ব্রিটিশ সরকার ভারতটাকে শাসন করতো ঠিকই, কিন্তু ওই যে ছোট ছোট আদিবাসীদের উপর তাদের নজরটা যায়নি। আদিবাসীরা তো ওই অরণ্যকে ভিত্তি করে, অরণ্যের ওপর নির্ভর করেই তাদের জীবিকা অর্জন করে। সেখান থেকে তারা ফল মূল কাঠ সংগ্রহ করে বিক্রি করে তাদের পেট চালায়। কিন্তু ব্রিটিশ সরকার সেই অরণ্যকেও ছাড়েনি, তাদের ওপরেও তাদের নজর পড়ে গেছে। তো যখন অরণ্যের ওপর নজর পড়েছে তখন সেই অরণ্যকে গ্রাস করার জন্য সরকার কি করছে, নানান রকম আইন পাস করছে। প্রথমে তারা কি করলো, প্রথমে তারা 1855 খ্রিস্টাব্দে অরণ্য সনদ পাশ করলো। এই অরণ্য সনদের মাধ্যমে তারা কি করলো, ভারতের অরণ্যের উপর নিজেদের নিয়ন্ত্রণ বৃদ্ধি করলো। তারপর একের পর এক আইন পাশ করলো। সেটা হচ্ছে প্রথম অরণ্য আইন পাস করেছিল ঔপনিবেশিক ভারতে। প্রথম অরণ্য আইন পাস হয়েছিল 1865 খ্রিস্টাব্দে। তারপর দ্বিতীয় অরণ্য আইন পাস হয়েছে। দ্বিতীয় অরণ্য আইন পাস হয়েছে 1878 খ্রিস্টাব্দে। মনে রাখবে এই 1878 খ্রিস্টাব্দে যে অরণ্য আইন পাস হয়েছিল, সেই অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় 3টি স্তরে। ঠিক আছে, 3টি স্তরে ভাগ করা হয়েছিল। এইগুলো কিন্তু তোমাদের শর্ট টাইপ প্রশ্নে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, কোনো অসুবিধা নেই। সমগ্রগুলো একটু পড়ার সময় খুঁটিয়ে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, কবে প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয়? এই আইনের দ্বারা কী পদক্ষেপ নেওয়া হয়? 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয়। প্রথম ভারতীয় অরণ্য আইনের দ্বারা ভারতের অরণ্য সম্পদের উপর ভারতীয়দের অধিকার খর্ব করা হয়। সরকার অরণ্যকে সংরক্ষণের আওতায় এনে নিজের নিয়ন্ত্রণ বৃদ্ধি করে। সরকার ঘোষণা করে যে অরণ্যে ঘেরা যে কোনো ভূমিই হলো সরকারের সম্পত্তি। তাহলে বুঝতে পারছো, এতদিন যে আদিবাসীরা অরণ্যকে নিজেদের সম্পত্তি মনে করত, তারা সেখান থেকে ফলমূল সংগ্রহ করে, কাঠ সংগ্রহ করে তাদের জীবিকা পূরণ করত। এখন তাদের বলা হচ্ছে যে এটা সরকারি সম্পত্তি। সরকারি সম্পত্তি ঘোষিত হলেও এই অরণ্যে তাদের অধিকার তখনও পর্যন্ত ছিল। কিন্তু যখন দ্বিতীয় অরণ্য আইন পাশ হয়, দেখো কবে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাশ হয়, এই আইনের দ্বারা কি পদক্ষেপ নেওয়া হয়। দেখো 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাশ হয়। দ্বিতীয় ভারতীয় অরণ্য আইনের দ্বারা সরকার অরণ্যের উপর নিজের অধিকার আরও সুপ্রতিষ্ঠিত করে। আদিবাসীদের কাছ থেকে অরণ্যের অধিকার কেড়ে নেওয়া হয়। এবারে কিন্তু অরণ্যের অধিকার সম্পূর্ণটা আদিবাসীদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো। অরণ্যের অধিকার হারিয়ে জীবিকা নির্বাহে ব্যর্থ হয়ে বহু আদিবাসী সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পথে পা বাড়ায়।
আবার অনেকে চুরি ডাকাতি শুরু করে, অনেকে বসতি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। আমি কিন্তু অবাঞ্ছিত কিছু কথা বললাম না, কারণ এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে অরণ্যের অধিকার হারিয়ে জীবিকা নির্বাহে ব্যর্থ বহু আদিবাসী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল, পরীক্ষা কিন্তু আসে। তখন তোমাদের এইভাবেই লিখতে হবে যে বহু আদিবাসী বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল, কেউ চুরি, কেউ ডাকাতি শুরু করেছিল, কেউ বা অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিল। আমার ক্লাসে হয়তো অনেকে বিভ্রান্তিতে পড়ছো, কারণ একটা নোটস নিয়ে আমি হয়তো বেশি আলোচনা করে ফেলছি, তো আমি নোটসেই ফিরে যাব। দেখো, সরকার কোন কোন বছর ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট পাস করে, কী উদ্দেশ্যে এই আইন পাস হয়? উত্তর, সরকার 1871, 1911 ও 1924 খ্রিস্টাব্দে পৃথক পৃথক ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট পাস করেন। ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট পাসের উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টিকারী আদিবাসীদের শায়েস্তা করা। ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত বিদ্রোহগুলির প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। বিদ্রোহগুলির প্রধান বৈশিষ্ট্য ছিল, এই বিদ্রোহগুলি মূলত উপজাতি বিদ্রোহ। বিদ্রোহীরা অরণ্যের উপর তাদের চিরাচরিত অধিকার রক্ষা করতে প্রাণপাত করে। বিদ্রোহে ব্রিটিশ বিরোধিতা ছিল স্পষ্ট ও তীব্র। বিদ্রোহগুলি অধিকাংশ সময়ই ছিল সশস্ত্র। দেখো, অরণ্য নিয়ে যেখানে যেখানে অরণ্য নিয়ে বিদ্রোহ শুরু হয়েছে সেখানকার বিদ্রোহের বৈশিষ্ট্যগুলো মূলত একই ছিল, অর্থাৎ এইগুলো মূলত উপজাতি বিদ্রোহ ছিল, অর্থাৎ তাদের সেই এলাকায় শুধুমাত্র তারাই এই বিদ্রোহগুলো শুরু করেছিল। এই বিদ্রোহগুলোর মূল উদ্দেশ্য ছিল তাদের চিরাচরিত অধিকার, তাদের যে জন্মগত অধিকার, তারা সেখানে বাস করে এতদিন ধরে, তাদের সেই অধিকারগুলোকে তারা প্রাণপাত করে রক্ষা করার চেষ্টা করেছিল। এই সমস্ত বিদ্রোহগুলোতে একটা জিনিস লক্ষ্য করা যায় যে এরা সবাই ব্রিটিশদের বিরোধিতা করেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেছিল। আর অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছিল যে সশস্ত্রভাবে তারা বিপ্লবগুলো করেছিল, অর্থাৎ অস্ত্র নিয়ে তারা বিপ্লব করেছিল। নেক্সট, দেবী সিংহ জমিদার ও কৃষকদের উপর কী ধরনের অত্যাচার চালাতেন? আমরা দেখব এই দেবী সিংহ জমিদার ও কৃষকদের উপর নানানভাবে অত্যাচার চালিয়েছিল। কিভাবে? দেবী সিংহ কে ছিলেন? একজন ইজারাদার। দেখো, দক্ষিণ দিনাজপুর, রংপুর জেলা এবং এদ্রাকপুর পরগনার ইজারাদার দেবী সিংহ সেই অঞ্চলের জমিদার ও প্রজাদের উপর নানাভাবে অত্যাচার চালান। তিনি তাদের উপর রাজস্বের হার বহু গুণ বৃদ্ধি করেন, বিভিন্ন নতুন কর আরোপ করেন। এই অর্থ আদায়ে তাদের উপর চরম অত্যাচার চালানো হয়। কৃষকদের কারাগারে অনাহারে বন্দি রাখা, বেত্রাঘাত প্রভৃতি চলতে থাকে। এর ফলে কিন্তু রংপুরের আদিবাসীরা বিদ্রোহ শুরু করেন। তো প্রশ্ন আসে যে রংপুর বিদ্রোহে বিদ্রোহীরা কি কি পদক্ষেপ নেয়? বিদ্রোহী কৃষকরা একটি স্থানীয় স্বাধীন সরকার গঠন করেন। স্থানীয় মানে তাদের নিজেদের মধ্যে একটা সরকার গঠন করেন। এই সরকারের প্রধান নেতা বা নবাব হন নুরুল উদ্দিন এবং তার সহকারী হন দয়ারাম শীল। তারা দেবী সিংহকে খাজনা দেওয়া বন্ধ করে, রাজস্ব বিভাগের কর্মচারীদের বিতাড়িত করে বহু কর্মচারী বিদ্রোহীদের হাতে নিহত হন। নেক্সট, চুয়ার কারা ছিল অথবা কোন বিদ্রোহ চুয়ার বিদ্রোহ নামে পরিচিত? চুয়ার বা চোয়ার ছিল বাংলার একটি আদিবাসী সম্প্রদায়। তারা বর্তমান মেদিনীপুর জেলার উত্তর পশ্চিম অংশ ও বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিমাংশে বসবাস করত। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে চুয়াররা ইংরেজদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু করে তা চুয়ার বিদ্রোহ নামে পরিচিত। এই সকল চুয়ারদের পেশা কী ছিল যদি পরীক্ষায় আসে তাহলে লিখবে যে কেউ কেউ কৃষিকাজ, কেউ বা পশু শিকার, আবার কেউ জমিদারদের অধীনে পাইক বা সৈনিকের কাজ করত। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহের কারণগুলি কী ছিল? এই দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহের কারণ আলোচনা করার পূর্বে আমরা জানবো যে চুয়ার বিদ্রোহ দুবার হয়েছিল। একবার হয়েছিল প্রথম পর্বের চুয়ার বিদ্রোহ, সেটা হয়েছিল 1767 খ্রিস্টাব্দে। সেই সময় ধলভূমের রাজা জগন্নাথ সিংহ এই বিদ্রোহ ঘোষণা করেছিল, কারণ মেদিনীপুরের জমিদারের উপর তাদের করের বোঝা বাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য সেটা কেবলমাত্র রাজা জগন্নাথ সিংহই ঘোষণা করেছিল। তারপর দ্বিতীয়বার হয়েছিল চুয়ার বিদ্রোহ, সেটা হচ্ছে 1798 থেকে 99 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। তো এক্ষেত্রে এটা কেন হয়েছিল না, জমিদারদের উপর ইংরেজদের নির্যাতন, চুয়ারদের জমির মালিকানা বাতিল করা, চুয়ারদের পাইকের পেশা থেকে বিতরণ করা প্রভৃতির ফলে জমিদাররা বিদ্রোহ শুরু করে এবং জমিদারদের পক্ষ নিয়ে চুয়াররা বিদ্রোহে অংশ নেয়। তো আমরা দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহের কারণগুলো যদি কী পরীক্ষা যদি আসে তাহলে এইভাবে লিখবো। দেখো, ইংরেজ কোম্পানি জমিদারদের উপর রাজস্ব বাড়িয়ে তা আদায়ের ক্ষেত্রে অত্যাচার শুরু করে। ইংরেজরা আদিবাসী কৃষক চুয়ারদের জমির মালিকানা বাতিল করে। বহু চুয়ারকে পাইকের পেশা থেকে তাড়িয়ে দেওয়া হয়। এর ফলে জমিদার ও কৃষকরা ক্ষুব্ধ হয়ে বিদ্রোহ করে।
দুর্জন সিং কে ছিলেন? দুর্জন সিং ছিলেন বাঁকুড়ার রায়পুরের জমিদার ও চুয়ার বিদ্রোহের অন্যতম নেতা। তিনি প্রায় 1500 জন অনুগামী নিয়ে প্রবল আন্দোলন গড়ে তোলেন এবং প্রায় 30টি গ্রামে নিজের অধিকার প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, রানী শিরোমণি কে ছিলেন? রানী শিরোমণি ছিলেন মেদিনীপুরের রানী এবং চুয়ার বিদ্রোহের অন্যতম নেত্রী। বিদ্রোহে অসামান্য অবদানের জন্য রানী শিরোমণি মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত হন। চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী? চুয়ার বিদ্রোহে জমিদার ও কৃষকরা ঐক্যবদ্ধ হয়েছিল, যা সব কৃষক বিদ্রোহে লক্ষ্য করা যায় না। এটি ছিল ব্রিটিশ শাসন, শোষণ, অত্যাচারের বিরুদ্ধে নিরক্ষর আদিবাসী চুয়ারদের প্রথম স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। চুয়ার বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে সরকার ওই অঞ্চলে নিলামে জমি বিলি বন্দোবস্তের নীতি ত্যাগ করেন। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? উত্তর, ভবানী পাঠক দেবী চৌধুরানী, মুসা শাহের পরবর্তী যোগ্য নেতার অভাব, যোগাযোগ ব্যবস্থার অসুবিধা, সাম্প্রদায়িক বিভেদ, বিদ্রোহীদের সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব এবং কোম্পানির আক্রমণে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোল বিদ্রোহের দুটি গুরুত্ব লেখো। কোল বিদ্রোহ অন্যান্য উপজাতিদের বিদ্রোহী হতে উৎসাহিত করেছিল। কোম্পানি বাধ্য হয়ে দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি আইন গঠন করেছিলেন। নীল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো। নীল বিদ্রোহের ভয়াবহতা দেখে সরকার নীল চাষ বন্ধ করার চেষ্টা করেছিল। নীল বিদ্রোহে একমাত্র বাংলার কৃষকরা প্রথম হরতাল বা ধর্মঘটের পথে পা বাড়ায়। ফরাজি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল? ইসলাম ধর্মের কুসংস্কার দূর করা, ইসলামী রাজ্যের প্রতিষ্ঠা করা এবং ধর্মসম্মতভাবে মুসলিম সমাজ গঠন করা ছিল ফরাজি আন্দোলনের উদ্দেশ্য। তিতুমিরের বারাসাত বিদ্রোহের লক্ষ্য কী ছিল? তৎকালীন সময়ে জমিদার, নীলকর ও কোম্পানির কর্মচারীদের শাসন, শোষণ, অত্যাচার ও বাড়তি করের বিরুদ্ধে তিতুমির বিদ্রোহী হন বারাসাত বিদ্রোহের মাধ্যমে। এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু প্রত্যেকটা বিদ্রোহের বৈশিষ্ট্য, গুরুত্ব এবং উদ্দেশ্য বা লক্ষ্য খুব ভালো করে দেখে যেতে হবে। এই কটা তোমরা যদি দেখে রাখতে পারো, পার্থক্যটা একটা অপরের সঙ্গে কী পার্থক্য, এটা যদি দেখে যেতে পারো, তাহলে যে কোনো প্রশ্ন আসুক না কেন এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই লিখতে পারবে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি একটু ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবে না। ধন্যবাদ।